লোকসভায় গত সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিলেন, তার দ্বিতীয়বারের প্রধানমন্ত্রীত্ব এবং প্রায় বলা যায় এটা শেষবারের মতনই ভাষণ। এবং সেই ভাষণে তিনি একদিকে যেমন কংগ্রেসকে বিঁধলেন যে একই প্রোডাক্ট বারবার লঞ্চিং করা হচ্ছে, সেই সঙ্গে অধীর চৌধুরীকে তিনি বলেছেন পশ্চিমবঙ্গ নিয়ে। অন্যদিকে যে কথাটা তিনি বললেন যে ফের 370 বিজেপি একা 370টি আসন নিয়ে ক্ষমতায় আসবে এবং এনডিএ জোট 400টি আসন পাবে। এইটা যেমন একদিকে তার বক্তব্যের নির্যাস, তেমন অন্যদিকে বিগত কয়েকদিন আগেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের যে বকেয়া পাওনা 100 দিনের টাকা এবং আবাস যোজনা প্রকল্পের যে টাকা পাওনা রয়েছে, বকেয়া পাওনা নিয়ে ধর্নায় বসেছেন রেড রোডে। এবং সেখানে তিনি তার ভাষণে কংগ্রেসকে বিদ্ধে গিয়ে তিনি একটা কথা বলেছিলেন যে ওরা 300 আসনে একাই লড়ুক। আমি বলেছিলাম 300 আসনে তারা একাই লড়ুক, যদিও 40টা আসন পাবে, খুব বেশি হলে 40টা আসন পাবে। অর্থাৎ তাহলে এই কথার মধ্য দিয়ে যদি কংগ্রেস 300 আসনে লড়ে 40টি আসন পায়, তাহলে কি 260টি আসন তো বিজেপি একাই এখান থেকে নিয়ে নিচ্ছে। একদিকে বিজেপি প্রধানমন্ত্রী বলছেন 370টি আসন পাবেন একা, তাহলে এখানে যদি 300 আসনে 260টি আসন হয়ে যায় আর 110টি আসন বাকি থাকছে, সেটা তো বিভিন্ন জায়গা যেগুলো আরো বাকি 243টি আসনের মধ্যে বাকি সেই আসনগুলো তো থেকে 110টি আসন এসে যাচ্ছে, তাই নয় কি? তাহলে কি কোথাও এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বললেন, তাদের সুর কি কোথাও এক মিলে যাচ্ছে? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, প্রধানমন্ত্রীর ভাষণ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকদিনের যে ভাষণ, কয়েকদিন আগেকার যে ভাষণ, মানে এই 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 দুটোর যদি ট্যালি করা হয় তাহলে তো সুর প্রায় এক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 300 আসনে বিজেপি সরাসরি কংগ্রেস বিজেপি লড়লে 40টি আসন কংগ্রেস পাবে, আর সেখানে তাহলে তো 260টি নিশ্চয়ই বিজেপি পাবে, কারণ সরাসরি লড়াই। বাকি থাকছে 110, বাকি যে আসনটা, সেই আসনে 110টি আসন বিজেপি নিয়ে এলেই তো 370 হয়ে যাচ্ছে। তো কোথাও কি এই দুজন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর সুর কি মিলে যাচ্ছে? 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের সুর কি বেঁধে দিলেন তারা? দেখো, এই জন্যই আজকে আমরা এপিসোডটার নামকরণ করেছি মিলে সুর মেরা তোমারা তো সুর বনে হামারা। তো রাজনীতিতে ভাষা বিভিন্ন হয়। রাজনীতি রাজনৈতিক নেতাদের ভাষণ বিভিন্ন রকম হয়, কিন্তু কোথাও কোথাও মনে হয় সুরটা মিলে যায়। আহ দুজনে দুটো প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েও কিন্তু আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু দুজনের ক্ষেত্রে কংগ্রেস। কংগ্রেস যেমন আমরা দেখলাম আহ তোমার বাজেটের ওপরে যে রাষ্ট্রপতির বক্তব্যে মোদী যে ভাষণ দিলেন নরেন্দ্র মোদী, সেখানে দাঁড়িয়েও কিন্তু উনি চাঁদমারি করলেন কংগ্রেসকে। অথচ যে কংগ্রেস, যদি দেখো বিজেপির বিরুদ্ধে লড়ে বলতো চূড়ান্ত, যদি তুমি 14 আর 19-এর নির্বাচন দেখো, তাহলে কংগ্রেসের স্ট্রাইক রেট খুব খারাপ। বিজেপির বিরুদ্ধে জেতায় কংগ্রেসের স্ট্রাইক রেট মাত্র 6%। হুম। এবং সেখানে বেশিরভাগ বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সরাসরি লড়াইতে হেরে গেছে। তো সেখানে দাঁড়িয়েও কিন্তু নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেখানে কংগ্রেসকেই চাঁদমারি করা হয়েছে। এবং সেখানে কিন্তু আঞ্চলিক দল সম্পর্কে খুব কম রেফারেন্স দেওয়া হয়েছে। সেটা আরজেডি বলো, সেটা সমাজবাদী পার্টি বলো, বা তৃণমূল কংগ্রেস বলো, অন্যান্য যে সমস্ত আঞ্চলিক দলকে কিন্তু কম সময় দিয়েছেন, কিন্তু উনি কংগ্রেসকেই হিট করেছেন। বারবার বলেছেন একই প্রোডাক্ট রিলঞ্চ করা হচ্ছে। কংগ্রেসের পরিবারবাদ নিয়ে কথা বলেছেন, কংগ্রেসের অর্থনীতি নিয়ে কথা বলেছেন, এবং জওহরলাল নেহরুর নাম উনি যে ছাড়া যেটা হয় না, উনি প্রায় 14 বার জওহরলাল নেহরুর নাম নিয়েছেন। তো কংগ্রেসকে নিয়ে যখন উনি আক্রমণটা করছেন, এবং পরের শেষে উনি যেটা বলেছেন যে উনি মোটামুটি ধরতে পারো এই ভাষণে তিনি লোকসভা ভোটের প্রচারটা শুরু করে দিলেন। উনি 370টা পাবে বিজেপি, এবং এনডিএ মিলে 400-র উপর বলেছেন। এবং যখন উনি বলছেন, সবাই মিলে বলছে আপকে বার 400 পার, অন্যান্য সাংসদরা টেবিল চাপড়ে সেই কথাটা বলছেন। হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী স্বাভাবিক প্রধানমন্ত্রী হিসেবে সেই দাবি তিনি তো করবেন। এবং তিনি
এখনো পর্যন্ত বিজেপির যে 400 পার সবাই বলছে, নরেন্দ্র মোদী কিন্তু বিজেপির যে গোল, বিজেপির যে লক্ষ্যমাত্রা সেটা কর্মীদের কাছে বেঁধে দিয়েছেন। এরপর আর কোনো দরকার নেই, এই বিজেপি এই লাইনেই প্রচার করবে। তুমি দেখো একইভাবে আমরা কি দেখলাম যে একটা ইন্ডিয়া জোট হলো, সেখানে উল্টো দিকে সেই জোট ছেড়ে যারা প্রধান যারা দুজন জোট যারা শুরু করেছিলেন, জোটের বলতে পারো অন্যতম সূত্রধর, একটা হচ্ছে নীতিশ কুমার আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এরাই প্রায় শুরু করেছিলেন। হুম। যে নীতিশ কুমার ইতিমধ্যেই চলে গেলেন, গিয়ে বিজেপির সাথে বসে সরকার ভেঙে নতুন সরকার গঠন করলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে রাত উঠতে বসতে কংগ্রেসকে আক্রমণ করে যাচ্ছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন ইন্ডিয়া জোট থাকবে, পশ্চিমবঙ্গে নয়, কিন্তু উনি যেভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করছেন এবং বলছেন আঞ্চলিক দল নিয়ে জোট করব, তো সেখানে দাঁড়িয়ে এটা বড় প্রশ্নের মুখে। এবং উনি বলেছেন যে ভোটের পর জোট হবে, দেখা যাবে ভোটের পর কে কি হয়। তার মানে যদি এখনো ঘোষিত ভাবে নেই, কিন্তু অঘোষিত ভাবে উনিও জোটের সঙ্গে প্রায় সম্পর্ক একটা সুতোর ওপর ঝুলছে, গেলে ঘোষণাটা নেই। কারণ এবং এবার আমরা যে আলোচনাটা আছে, উনি বলেছেন কংগ্রেসকে বলেছিলাম 300টা আসনে, এবং কংগ্রেস 40টা কি আসন পাবে কিনা সন্দেহ আছে। একদম। আহ হ্যাঁ, তো সেটাই যদি হয়, ধরো কংগ্রেসের যদি 40টা আসন, 300টা আসন লড়ে, কংগ্রেসের স্ট্রাইক রেট এমনি আহ, আর কি তোমার 6% বিজেপির সঙ্গে লড়ে, এই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকই বলেছেন 40টা পাবেন কিনা সন্দেহ। তাহলে প্রথম যে প্রশ্নটা আমার আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই হার স্বীকার করে দিলেন। তো কংগ্রেস যদি, কারণ কারণ আঞ্চলিক দলের তো দিয়ে তার ক্ষমতা দখল হবে না। আর কংগ্রেস যদি 40টাই পায়, আঞ্চলিক দল যদি লড়ে বাদ বাকি 243টা আসনে, একদম। তাহলে আঞ্চলিক দল তো সেখান থেকে 200টা আসন পাবে না। হুম। 243টা আসনে লড়ে, তার মানে তো উনি আগেই কি হার স্বীকার করে নিলেন না? প্রথমত পায়। তারপরে দ্বিতীয় যে প্রশ্ন, যদি কংগ্রেস 40টা আসন পায়, বিজেপি আমি ধরে নিলাম ওনার কথা মতো 250টা পায়, এর মধ্যে কিন্তু সব থেকে বড় উল্লেখযোগ্য উত্তরপ্রদেশ নিশ্চয়ই উনি ধরে বলেননি। কারণ উত্তরপ্রদেশে কিন্তু কংগ্রেসের সাথে লড়াই নয়, মূল লড়াইটা হচ্ছে সমাজবাদী পার্টির সমাজবাদী সঙ্গে, পার্টির সাথে একদম। হুম। যেখানে বিজেপি অলরেডি 72টা আসন নিয়ে বসে আছে। হুম। তো বিজেপি সেখানে এবার ট্যালি নিয়ে যেতে চাইছে 75, আগে 75-76-এর উপর। তো সেইটা 70টা যদি আমি বাদ দিই, 70টা, তাহলে সমাজবাদী পার্টিও নিশ্চয়ই আশা করে না যে ওখান থেকে যে 60-70টা আসন পাবে কোনো যা এখনো বিজেপির ওখানে রাম মন্দিরের পর যে হাওয়া উত্তরপ্রদেশ জুড়ে, কোনো সময় আশা করে না। একইভাবে তুমি যদি দেখো পশ্চিমবঙ্গে, সেখানেও বিজেপি কিছু আসন পাবে, এখন জানা নেই, হাওয়া তো ক্রমাগত পাল্টাচ্ছে, নানা রকম হচ্ছে। তাহলে সেটা মিলে মমতার হিসাব মতোই তো সেখানে তো আরো বলে তো সরাসরি 300-350 আসনের উঠেই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আসন। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু কংগ্রেসকেই আক্রমণ করেছেন। উনি বলেছেন যে রাহুল গান্ধী কেন প্রথমে সংখ্যালঘু এলাকায় এলো, রাহুল গান্ধীকে তিনি বসন্তের কোকিল বলেছেন। এবং কংগ্রেস এখানে কিছু করেনি, কংগ্রেস ওনাকে তাড়িয়ে দিয়েছে, সে কথা বলেছেন আর কি। কংগ্রেসকে যে আক্রমণের সুর, সেটা কোনো জায়গায় বোধহয় দুজনের মিলে গেল, শেষ সঙ্গে মিলিয়ে। হচ্ছে সি। হুম। হুম। সেটা হচ্ছে সি। সেখানে বললাম দুজনে হয়তো আলাদা প্ল্যাটফর্মে বলেছেন, নিজের দুজনে হয়তো আলাদা কনটেক্সটে বলেছেন, হ্যাঁ। কিন্তু দুটোর আমরা যদি যোগফল করি একটা জায়গায় দাঁড়ায়, সেখানে দুজনেই বলছেন বিজেপি কিন্তু 300-র ওপরে আসন পাবে। হুম। একদম। তো এই জায়গাটাতেই যেটা অরূপদা বললো যে মিলে সুর মেরা তুমারা, অর্থাৎ দুজনের সুর, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনের সুর কি কোথাও মিলে গেল? এবং তারা হয়তো দুটো প্ল্যাটফর্মে, আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে বলছেন, কিন্তু সুরটা যে এক। তো এই সুরে কি আগামী 2024 লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় বসানোর যে প্রয়াস, সেটা কি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে দেশবাসী? আমাদের এখন সেদিকেই নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।